আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তো হোপফুলি সবকিছু দেখতে পাচ্ছেন এবং সবকিছু ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস আরম্ভ করব। তো আমাদের যেই কোনো চাকরি পরীক্ষাতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে অনেক বেশি প্রশ্ন আসতে দেখি। আপনি যেই কোনো চাকরি পরীক্ষার কথাই বলেন, তো বিশেষ করে আপনার বিসিএস কিংবা ব্যাংকের কথা যদি বলি, এগুলোতে আসলে মোটামুটি প্রশ্ন অনেক বেশি আসে, ঠিক আছে, অনেক বেশি পরিমাণে আসে। তো আমরা আজকে সেইটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। সো হোপফুলি আপনারা পুরো ক্লাসটা থাকবেন এবং ইনশাল্লাহ আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যেই টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো আমি আপনাকে কমপ্লিট করাই দেওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো, মাঝখানে আপনাদের একটা ক্লাস মিস হয়েছে, তো এই জন্য আসলে মনে হচ্ছে যে অনেকদিন পর দেখা, ঠিক আছে। আচ্ছা, তো সাউন্ডটা ঠিক আছে কিনা, আমরা কি ক্লাস আরম্ভ করব কিনা আমাকে একটু জানাবেন, যে সবকিছু ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা কিংবা দেখা যাচ্ছে কিনা। তো আশা করি যে আপনারা সবকিছু ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন এবং সবকিছু শোনা যাচ্ছে। তো তাহলে আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি আমাদের আজকের ক্লাসে আমরা চলে যাব। ঠিক আছে, সাউন্ডটা ঠিক আছে? জি, মধ্যযুগের যতগুলো টপিক আছে সব পড়াবো। মধ্যযুগ কিন্তু শেষ হয় নাই, মানে মধ্যযুগের ফাঁকে ফাঁকে আধুনিক যুগের সাহিত্যিকদেরকে আমরা শেষ করাবো। যতগুলো টপিক আছে সবগুলো টপিক পড়াবো, পুরো মধ্যযুগ আমরা শেষ করব, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে চলেন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। তো আমরা আজকের প্রথম ক্লাসে আমরা এটা আমাদের আধুনিক যুগের উপর, আধুনিক যুগের সাহিত্যিকদের উপর, এটা আমাদের ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করব। তবে কিছু কথা আমি বলে রাখি, এইখানে মানে ব্যাকরণ জিনিসটা আপনি অনেক জিনিস বুঝতে পারবেন, বাট এই আপনি সাহিত্যিক যখন পড়তে যাবেন তখন আপনাকে অনেক জিনিস আছে, এগুলো আমি বলবো না আপনাকে মুখস্থ করতে হবে, বাট আপনাকে পড়তে হবে। যেমন আমি যদি বলি যে রবীন্দ্রনাথকে নিয়ে আজকে আলোচনা করব, এই পুরো রবীন্দ্রনাথের উপর আপনি বাসায় যত বেশি পড়বেন, তারপর আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিস, তারপর কি প্র্যাকটিস প্লাস আপনার পড়া, এই দুইটা মিলে আসলে আপনি আধুনিক যুগের এত সাহিত্য কর্ম থেকে আপনি পড়তে পারবেন, ঠিক আছে। তো এখন আসলে ব্যাপারটা আমরা যখন এই আধুনিক যুগের সাহিত্যিকটা যখন পড়বো, তখন আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে পড়তে হবে। আবার বলছি, এই সাহিত্য কিন্তু একটা বিশাল বড় জগৎ। তো এই জগতে যখন আপনি পা রাখবেন, তখন আপনাকে অবশ্যই বুঝে শুনে চিন্তা করে এবং ধৈর্য নিয়ে আপনাকে এই জগতে পা রাখতে হবে, না হলে আপনি পারবেন না। তো এই পরিমাণ ধৈর্য থাকা লাগবে। রবীন্দ্রনাথকে আজকে আমরা পড়বো, এখানে অনেক জিনিস আছে, আমি শুধু বলে যাব, আমি শুধু দেখাই দিব, বাট ওইটা আসলে আমি আপনাকে, এখন ধরুন রবীন্দ্রনাথের নাটক, এখন রবীন্দ্রনাথের নাটক কোনটা রবীন্দ্রনাথের নাটক, এই প্রশ্নের উত্তরে আপনাকে রবীন্দ্রনাথের নাটকগুলো মুখস্থ করতেই হবে, মনে রাখতেই হবে। এইখানে তো আর কোনো সূত্র নাই, কোনো নিয়ম নাই যে টিচার আপনাকে বুঝাই দিবে, তাই না? এরকম কিছু আছে নাই। তো কাজেই সাহিত্য আর ব্যাকরণ কিন্তু আলাদা জিনিস। তো সাহিত্যটা এই বিশেষ করে আপনি যখন সাহিত্যিক যখন পড়বেন, তখন আপনাকে অবশ্যই এই সাহিত্যিকটা খুব কি করতে হবে, গুরুত্ব দিয়ে, এই সাহিত্যিকটা আপনাকে খুব গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে। এই যে আপনি সাহিত্যিক পড়বেন, যত সাহিত্যিক আপনি পড়বেন, এই সকল জিনিসগুলোকে আপনাকে অনেক ধৈর্য নিয়ে পড়তে হবে, তা না হলে আপনি আসলে পারবেন না, মানে পড়লেও আপনার কোনো কাজে আসবে না। তো চলেন আমরা তাহলে আলোচনা শুরু করি, মূল আলোচনায় চলে যাচ্ছি, আর কথা না বাড়াই। তো আমরা প্রথমত আমরা রবীন্দ্রনাথের প্রাথমিক যে পরিচিতি আমরা সেটা নিয়ে আলোচনা করি। প্রথমত এখানে তার জন্ম দেওয়া আছে 7 মে 1861 জন্মগ্রহণ করেন এবং 25 বৈশাখ 1268 এটা বাংলা। সো এই যে বাংলা যেটা, এটাও কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, কোথায় জন্মগ্রহণ করেন? আমরা সবাই জানি যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তো তার পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং তার মাতার নাম কি? মাতার নাম সারদা দেবী। তো এই সারদা দেবীর বাড়ি আবার আমাদের বাংলাদেশে ছিল, খুলনা অঞ্চলে। তো রবীন্দ্রনাথের দাদার নাম ছিল কি? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দাদার নাম। তাহলে বাপের নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর, দাদার নাম কি? দ্বারকানাথ ঠাকুর। ওকে, আর তার স্ত্রীর নাম কি ছিল? তার স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী। বিয়ের পূর্বে তার নাম ছিল ভবতারিণী, ঠিক আছে। এবং তার বাড়িও খুলনাতে ছিল। তাহলে এখান থেকে খুব প্রাথমিক যেটা জানলাম সেটা তার জন্মসালটা জানলাম, যে 7 মে 1861 তিনি জন্মগ্রহণ করেন। এবং এটা আমরা যদি বাংলা বলি, সেটা 25 বৈশাখ 1268 তিনি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাপের নাম দেবেন্দ্রনাথ ঠাকুর আর দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাহলে আমরা বুঝতে পারতেছি যে রবীন্দ্রনাথরা মূলত ঠাকুর পরিবারের মানুষ ছিল। কোন পরিবার? ঠাকুর পরিবারের মানুষ ছিল। ওকে,
আচ্ছা, এরপরের ইনফরমেশনে যাই। তো রবীন্দ্রনাথ বৈবাহিক জীবনে তার আসলে 3 জন মেয়ে ছিল এবং 2টা ছেলে ছিল। যদিও এগুলো আমাদের চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তবুও বলে রাখি, তার 2টা ছেলের ভিতরে একজনের নাম হচ্ছে রথীন্দ্রনাথ, আরেকজনের নাম হচ্ছে সমীন্দ্রনাথ। আর তার মেয়ে রয়েছে 3টা, মাধুরীলতা, রেণুকা, মীরা। এগুলো ইম্পর্টেন্ট না। তো রবীন্দ্রনাথের মোট 15 ভাই বোন ছিল। কত ভাই বোন বলেন? 15 ভাই বোন, মানে রবীন্দ্রনাথের মোট 15, রবীন্দ্রনাথের বাপের মোট 15টা বাচ্চা কাচ্চা ছিল। এবং এইখানের মধ্য থেকে রবীন্দ্রনাথ কিন্তু 14তম ছিলেন, বুঝছেন? 14তম ছিলেন। এখন রবীন্দ্রনাথের বাপে যদি মানে 13তমতে গিয়ে যদি বলতো যদি যে মানে বাচ্চা কাচ্চা নেওয়া স্টপ, তাইলে কি রবীন্দ্রনাথ কি দুনিয়াতে আসতো? বলেন তো, আসতো না। আসতো না। এখন বর্তমান যে স্লোগান, যদি এই স্লোগান বলতো রবীন্দ্রনাথের বাপ মা 2টি সন্তানের বেশি নয়, একটা নিলে ভালো হয়, তাহলে তো রবীন্দ্রনাথ আসার প্রশ্নই আসে না, তাই না? তো দেখেন, এই 15 ভাই বোনের ভিতরে রবীন্দ্রনাথ ছিল 14তম। ওকে, তো রবীন্দ্রনাথের মূলত ব্রাহ্মণ ছিল। এখন পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কেমন ব্রাহ্মণ? উত্তর হচ্ছে পিরালি ব্রাহ্মণ। পিরালি ব্রাহ্মণ, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথের কেমন 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 ছিল, কেমন, ঠিক আছে? রবীন্দ্রনাথরা কি কেমন, রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা কেমন ব্রাহ্মণ ছিল? পিরালি ব্রাহ্মণ। আর ঠাকুর পরিবারের প্রকৃত পদবী কি? এটা হচ্ছে কুশারী। এই 2টা ইনফরমেশন একটু মনে রাখতে হবে। তাহলে ঠাকুর পরিবারের প্রকৃত পদবী কি? উত্তর হচ্ছে কুশারী। আর রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা কেমন ব্রাহ্মণ ছিলেন? উত্তর হচ্ছে পিরালি ব্রাহ্মণ ছিলেন। কেমন ব্রাহ্মণ ছিলেন? পিরালি ব্রাহ্মণ। ওকে, আচ্ছা, এইবার চলো আমরা একটু প্রশ্ন সলভ করি। 35তম বিশেষ, রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের আদি বসতি কোথায় ছিল? খুলনা, দক্ষিণডিহি, যশোরের কেশবপুর, ছোট নাগপুর, মালভূমি, কুমিল্লা। তাহলে উত্তর কি হবে বলেন তো? আরে ভাই, আপনি এত 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 কম বুঝেন কেন? নিশানি বলছি, রবীন্দ্রনাথের ছেলে মেয়ে ছিল 5 জন, আর রবীন্দ্রনাথের বাপের ছেলে মেয়ে ছিল 15 জন। এটা না বুঝের কি আছে? তাহলে এটার উত্তর কি? খুলনা, দক্ষিণডিহি। আচ্ছা, এইবার দেখেন, এখানে পরীক্ষাতে প্রশ্ন আসছে যে ঠাকুর পরিবারের আসল পদবী কি? এই যে একটু আগে পড়ছি, তাহলে বলেন তো এই প্রশ্নটা সলভ করেন তো। ঠাকুর পরিবারের আসল পদবী কি? ঠাকুর পরিবারের আসল পদবী কি বলেন? ঠাকুর পরিবারের আসল পদবী কি? তাহলে উত্তর হচ্ছে কি? কুশারী। ঠাকুর পরিবারের আসল পদবী কুশারী। আচ্ছা, এইবার এখানে দেখেন রবীন্দ্রনাথ ও তার উপাধি। রবীন্দ্রনাথকে অনেকে অনেক উপাধি দিয়েছেন। তো যেমন তাকে বিশ্বকবি উপাধি কে দিয়েছেন? এটা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এবং অনেকবার এসেছে। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দিয়েছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কে দিয়েছেন বলেন? রবীন্দ্রনাথকে বিশ্বকবি, এই যে আমরা যে বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিয়েছেন? উত্তর হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ঠিক আছে। জীবন শিল্পী উপাধি দিয়েছেন অন্নদা শঙ্কর রায়। কবিগুরু উপাধি দিয়েছেন ক্ষিতিমোহন। গুরুদেব উপাধি দিয়েছেন মহাত্মা গান্ধী। আরো অনেকগুলো রয়েছে। কবি সার্বভৌম উপাধি দিয়েছেন কে? সংস্কৃত কলেজ, কবি সার্বভৌম। তো সাধারণত আমাদের এইটা পরীক্ষাতে প্রশ্ন আসে আর কি, যে বিশ্বকবি উপাধি তাকে কে দিয়েছেন। তাহলে রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দিয়েছেন কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বাকিগুলো পরীক্ষা প্রশ্ন তেমন একটা আসে না। আচ্ছা, এইবার আসি আমরা একটু প্রশ্ন সলভ করি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবন শিল্পী উপাধি দিয়েছেন, উত্তর হচ্ছে অন্নদা শঙ্কর রায়। আমরা জানি এই জায়গাটাতে একটু গুরুত্বপূর্ণ যে রবীন্দ্রনাথ কতগুলো পত্রিকায় সম্পাদনা করেছেন। তার ভিতরে ভারতী পত্রিকায়, তত্ত্ববোধিনী পত্রিকায়, সাধনা পত্রিকায়, বঙ্গদর্শন পত্রিকায়, ভান্ডার পত্রিকায়। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 5টা পত্রিকায় সম্পাদনার কাজ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কয়টা পত্রিকায় সম্পাদনার কাজ করেছেন? 5টা। তার ভিতরে কি বলেন তো? ভারতী, তার ভিতরে কি তত্ত্ববোধিনী, তারপর হচ্ছে কি সাধনা, তারপর হচ্ছে বঙ্গদর্শন, এরপর হচ্ছে ভান্ডার। তার ভিতরে সবচেয়ে বেশি ফেমাস যেটা, সেটা হচ্ছে এই যে ভারতী। বুঝছেন? তাহলে আবার বলতেছি, ভারতী, তত্ত্ববোধিনী, ঠিক আছে, তারপর হচ্ছে কি সাধনা, বঙ্গদর্শন, ভান্ডার। এইবার দেখেন তো এই প্রশ্নটা সলভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় সম্পাদনার কাজ করেননি? এটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে বলছে যে করেননি। সব্যসাচী লেখক অনেকজন, মানে যারা সাহিত্যের সব শাখায় লিখেছেন তাদেরকে বলা হয় সব্যসাচী লেখক। এবার বলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় সম্পাদনা কাজ করেননি? রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকা? এখানে বলছে ভারতী, তত্ত্ববোধিনী, সবুজপত্র, বঙ্গদর্শন। তাহলে উত্তর হচ্ছে সবুজপত্র। এবার বলেন তো সবুজপত্র পত্রিকার সম্পাদক হিসেবে আমরা কাকে চিনি? বলেন, আমরা কাকে চিনি? উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী।
প্রমথ চৌধুরী, ঠিক আছে। আচ্ছা গেল। আচ্ছা এখানে একটা উত্তরটা মিস্টেক আছে, এটার উত্তর সি হবে। আচ্ছা এইবার দেখেন রবীন্দ্রনাথের বিশেষত্ব, কেন রবীন্দ্রনাথ আমাদের মধ্যে এত এত কেন বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এত জনপ্রিয়? বাংলা ভাষায় একমাত্র নোবেল জয়ী সাহিত্যিক তিনি, এক। আধুনিক উপন্যাসের জনক তিনি। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে আধুনিক উপন্যাসের জনককে, তাহলে সেক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথ উত্তর করতে পারি। কিন্তু বলেন তো যদি পরীক্ষায় এই প্রশ্ন আসে যে শুধু উপন্যাসের জনককে, বলেন শুধু উপন্যাসের জনককে, প্রথম আধুনিক উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আধুনিক উপন্যাসের জনককে, তাহলে সেক্ষেত্রে উত্তর কি করবেন বলেন তো? দেখেন আধুনিক উপন্যাসের জনককে, আধুনিক উপন্যাসের জনককে কে বলতে পারবেন? এই যে একজন বলছে বঙ্কিম, না বঙ্কিম কেমনে? বঙ্কিম বুঝি মানে প্রথম উপন্যাসের জনক, বঙ্কিমচন্দ্র বুঝি এই যে বঙ্কিম একজন একজন লিখছে, এরপর বাকি সবাই বঙ্কিম 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 বঙ্কিম, বঙ্কিম বুঝি উপন্যাসের জনক? এই বঙ্কিম উপন্যাসের জনক। দেখেন আপনারা কত লাইফলেস মানুষ, একজন লিখছে বঙ্কিমচন্দ্র, বাকি সবাই তারপর বঙ্কিমচন্দ্র লিখতেছে। বঙ্কিমচন্দ্র প্রথম উপন্যাসের, তাহলে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসের নাম কি বলেন? বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসের নাম কি? বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরে দুলাল। এটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস, আলালের ঘরের দুলাল। এটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস, এবং এইটাকে লিখেছেন প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র। তাহলে কথা বুঝছেন? তাহলে বাংলা সাহিত্য উপন্যাসের জনককে প্যারীচাঁদ মিত্র, বুঝছেন? তাহলে প্রথম উপন্যাস যদি আলালের ঘরে দুলাল হয়, তাহলে প্রথম উপন্যাসের জনককে, ঠিক আছে? বলেন বুঝছেন কিনা? বুঝছেন? গুড। হ্যাঁ বলেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, দেখেন এই যে প্যাচটা যে লাগা শুরু করছে, এবার বুঝছেন? হ্যাঁ গুড, আমি এইটাই দেখতেছি, এইটাই দেখতেছি। এই কনফিউশনটা আপনাদের মধ্যে একটু ক্লিয়ার করি। এইবার আসেন, ব্যাপারটা হচ্ছে উপন্যাসের জনককে, এটা নিয়ে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে বাংলা সাহিত্যে আলালের ঘরে দুলাল এই যে উপন্যাসটা আছে, এই উপন্যাসটা আবার বলতেছি, খেয়াল করেন, এই উপন্যাসটা বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস হলেও এইটাকে আসলে সার্থক উপন্যাস, এটা কিন্তু সার্থক উপন্যাস না। এখন প্রশ্ন হচ্ছে, এখানে অনেকগুলো প্রশ্ন। আধুনিক উপন্যাস এটার জনক রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু যদি আপনি সার্থক উপন্যাস বলেন, এখানে একটু বুঝতে হবে সার্থক উপন্যাস। এখন বলেন তো সার্থক উপন্যাসের নাম কি? এখানে আমি একটু আপনাদেরকে এই একটু 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 আগে নিয়ে যাই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো বলেন সার্থক উপন্যাসের মানে সার্থক উপন্যাস কোনটা বলেন? ঠিক আছে, সার্থক উপন্যাস কোনটা? গুড, সার্থক উপন্যাস কি? বঙ্কিমের দুর্গেশ নন্দিনী। তাহলে বাংলা সাহিত্যে সার্থক উপন্যাসের নাম হচ্ছে বঙ্কিমের দুর্গেশ নন্দিনী। সেই হিসাবে বঙ্কিমকে বাংলা সাহিত্যে সাহিত্যের জনক বলা হয়। তবে যদি বঙ্কিমকে যদি সাহিত্যের জনক বলা হয় অপশানে, তাহলে আপনি দেখবেন যে সেই অপশানে কিন্তু প্যারীচাঁদ মিত্র নাই। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? কনফিউশনটা কি ক্লিয়ার? তাহলে আপনাকে এই প্যারীচাঁদ মিত্র আর বঙ্কিম অপশানে দুইটা দেওয়ার সুযোগ নাই, কারণ আপনি বঙ্কিম, হ্যাঁ সার্থক উপন্যাসের জনক বঙ্কিম, আধুনিক উপন্যাসের জনক রবীন্দ্রনাথ, কিন্তু যদি বলা হয় উপন্যাসের জনককে, সেই ক্ষেত্রে আপনার অপশানে প্যারীচাঁদ মিত্র দেওয়া থাকবে, নাহলে বঙ্কিম দেওয়া থাকবে। এখন আলালের ঘরে দুলাল এটা প্রথম উপন্যাস, এটাতে কোনো ডাউট নাই। সেই হিসাবে আমরা প্যারীচাঁদ মিত্রকে বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বলতে পারি। বুঝছেন? এই হোপফুলি এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা আবার খেয়াল করেন, এরপর দেখেন, তারপর হচ্ছে ছোট গল্পের জনক। বাংলা সাহিত্যে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে অ্যাড করেন। রবীন্দ্রনাথের আগে বাংলা সাহিত্যে কেউ ছোট গল্প লেখেন নাই। এরপর হচ্ছে তিনি শ্রেষ্ঠতম রোমান্টিক সাহিত্যিক ছিলেন,
তিনি মুক্তক এবং গদ্য ছন্দের জনক ছিলেন। এই দুইটা ছন্দ তিনি সংযোজন করেছেন, মুক্তক এবং গদ্য ছন্দ। রূপক সাংকেতিক নাটকের জনক হচ্ছেন তিনি, রূপক সাংকেতিক নাটক এইটা তিনি প্রথম লিখেছেন। গীতিনাট্য ও নৃত্যনাট্যের জনক তিনি, গীতিনাট্য এবং নৃত্যনাট্যের জনক তিনি। এবার এটা দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে কোনটি সত্য নয়, দ্যাট মিনস কোনটা ভুল। তিনি প্রথম ছোট গল্পের আবিষ্কারক, তিনি আধুনিক উপন্যাসের জনক, বাংলা ভাষায় একমাত্র নোবেল বিজয়ী সাহিত্যিক তিনি, তিনি অমিত্রাক্ষর ছন্দের জনক। এইবার বলেন এটা কি স্যার? সার্থক বললে কি বঙ্কিম দেব? 100%। সার্থক বললে তো 100% বঙ্কিম, এটা তো কোনো ডাউটই নেই। মুক্তক এগুলো হচ্ছে ছন্দের নাম, মুক্তক ছন্দ, ঠিক আছে, এগুলো ছন্দের নাম। গুড, এটা উত্তর করেন। ওকে, এটা উত্তর করেন দ্রুত। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা বলেন তো। এখন বলেন অমিত্রাক্ষর ছন্দের জনককে, বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের জনককে? কনফিউশন প্যারিচাঁদ আর বঙ্কিমের ভিতরে একটু কনফিউশনটা ক্লিয়ার করি। যদি কখনো এমন থাকে যে প্যারিচাঁদও ঠিক, প্যারিচাঁদ, এখন প্যারিচাঁদও বলা হয়েছে বঙ্কিমও বলা হয়েছে, সেই ক্ষেত্রে সার্থক উপন্যাসের জনক যেহেতু বঙ্কিম, আর বঙ্কিমের দুর্গেশ নন্দিনীকে যেহেতু সার্থক উপন্যাস ধরা হয়, এটাকে যেহেতু সার্থক উপন্যাস ধরা হয় না, সেক্ষেত্রে আপনি বঙ্কিম দাগাইতে পারেন, ঠিক আছে। আর যদি বলো প্রথম উপন্যাস কে লিখছে, তাহলে কিন্তু জীবনও বঙ্কিম হবে না, তখন সেক্ষেত্রে প্যারিচাঁদ মিত্র হবে। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, এইবার আসেন তাহলে অমিত্রাক্ষর ছন্দের জনককে বলেন তো? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের সংযোজন করছেন, তিনি সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দে লিখছেন। এইবার দেখেন রবীন্দ্রনাথের প্রথম সাহিত্যকর্ম, রবীন্দ্রনাথ প্রথম কি কি লিখছে? যেমন প্রথম উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট, এটা হচ্ছে তার প্রথম উপন্যাস। প্রথম রচিত উপন্যাসের নাম হচ্ছে করুণা, প্রথম রচিত উপন্যাস। এখানে একটু পার্থক্যটা বুঝতে হবে। প্রথম পয়েন্টে বলছে প্রথম উপন্যাস, কিন্তু প্রথম লিখছে যেটা সেটা হচ্ছে করুণা, কিন্তু প্রথম প্রকাশিত হয়েছে যেটা সেটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট। তাহলে যদি বলে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কি, উত্তর হচ্ছে বউ ঠাকুরানীর হাট। কিন্তু যদি বলে প্রথম লিখিত বা রচিত উপন্যাস কোনটা, উত্তর হচ্ছে করুণা। এরপর চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস হচ্ছে ঘরে বাইরে, অর্থাৎ এই যে বউ ঠাকুরানীর হাট, এটা কিন্তু চলিত রীতিতে না। এই বউ ঠাকুরানীর হাট বলেন কিংবা আপনি করুণা বলেন, এগুলো কিন্তু সাধু রীতিতে ছিল। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতেই পারে যে চলিত রীতিতে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কি, উত্তর হচ্ছে ঘরে বাইরে। রবীন্দ্রনাথের প্রথম নাটকের নাম কি? বাল্মীকি প্রতিভা। প্রথম গদ্য নাটক, অর্থাৎ এই নাটকটা এটা কিন্তু গদ্য রীতিতে লেখা না। তাহলে যদি বলা হয় প্রথম গদ্য নাটক, উত্তর হচ্ছে গোড়াই গলদ। বুঝছেন? প্রথম ছোট গল্প, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেকবার আসছে। প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী, কিন্তু এই ভিখারিণী ছোট গল্প হলেও এটা সার্থক ছোট গল্প না। তাহলে যদি বলা হয় প্রথম সার্থক ছোট গল্পের নাম কি, উত্তর হচ্ছে দেনা পাওনা। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। প্রথম উপন্যাস, প্রথম আটকে গেল নাকি? প্রথম উপন্যাস, প্রথম ছোট গল্প ভিখারিণী, আবার বলতেছি প্রথম ছোট গল্প ভিখারিণী। আর প্রথম সার্থক উপন্যাস, ফুলমণি ও করুণার বিবরণ কি হবে? ফুলমণি ও করুণার বিবরণ বাংলা সাহিত্যে প্রথম লেখার ট্রায়াল উপন্যাস ছিল, এটাকে আসলে বাংলা সাহিত্য উপন্যাস হিসেবে ধরা হয় না, ঠিক আছে। এটাকে মানে এটা হচ্ছে উপন্যাস লেখার প্রথম প্রচেষ্টা ছিল, ফুলমণি ও করুণার বিবরণ। এটা কোথাও এটাকে বাংলা সাহিত্যের উপন্যাস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, বুঝছেন? আচ্ছা, এইবার আসেন খেয়াল করেন, চলিত ভাষায় প্রথম গল্প হচ্ছে পয়লা নম্বর, অর্থাৎ এইটা তিনি প্রথম চলিত রীতিতে লিখছেন। তাহলে খেয়াল করেন, প্রথম ছোট গল্প ভিখারিণী, সার্থক ছোট গল্প দেনা পাওনা। এরপর হচ্ছে আপনাকে যদি বলা হয় যে প্রথম চলিত রীতিতে, তাহলে উত্তর হচ্ছে পয়লা নম্বর। এরপর বাকি যেগুলো রয়েছে এখান থেকে এইটা পরীক্ষাতে প্রশ্ন আসে। প্রথম কাব্যগ্রন্থ, উত্তর হচ্ছে কবি কাহিনী। কিন্তু ওই যে প্রথম লিখিত কাব্যগ্রন্থ সেটা হচ্ছে বনফুল, মানে বনফুলটা আগে লিখছে। কিন্তু মনে রাখবেন যেটা আগে প্রকাশ হয় সেটা লেখকের প্রথম সাহিত্য। ধরেন আমি এ নামে একটা বই লিখলাম, আগে লিখলাম, ধরেন এটা লিখলাম আমি 2020 সালে, সে বি নামে আমি আর একটা বই লিখলাম 2024 সালে। এখন মনে করেন, খেয়াল করে দেখেন, এখন যেটা 2024 সালে লিখছি এইটা আগে প্রকাশিত হয়েছে, এটা ধরুন 2024 সালে প্রকাশিত হয়েছে। তাহলে আমার প্রথম সাহিত্য কিন্তু এ না, আমার প্রথম সাহিত্য হচ্ছে বি। কথা বুঝছেন? এই পার্থক্যটা এইখানে। আগে করুণা লিখছে, বুঝছেন? এই জন্য করুণা প্রথম রচিত উপন্যাস, কিন্তু প্রথম উপন্যাস বললে তাহলে সেক্ষেত্রে হচ্ছে বউ ঠাকুরানীর হাট। এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে প্রথম গদ্যগ্রন্থ, ইউরোপ প্রবাসীর পত্র, এগুলো আমরা আলাদাভাবে আলোচনা করব। এখন এইখান থেকে দেখেন অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কি বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কি বলেন? এটা বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম
প্রকাশিত উপন্যাস কি? দেখেন এখানে কিন্তু বলে দিছে যে প্রথম প্রকাশিত উপন্যাস। এখন প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা বলেন তো? চোখের বালি, তারপর কি বলেন বউ ঠাকুরানীর হাট, তারপর কি ছোট নাগপুর মালভূমি। আচ্ছা, তাহলে এটা কি হবে বলেন তো? বউ ঠাকুরানীর হাট, এটা কিন্তু প্রথম প্রকাশিত। যেটা প্রকাশিত সেটাই প্রথম সাহিত্য হিসেবে বিবেচিত হয়। গুড। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্পে, এবার দেখেন প্রথম সার্থক ছোট গল্প বলছে। ওকে, সো দেখেন খেয়াল করে দেখেন প্রথম সার্থক ছোট গল্প কি হবে বলেন তো? গুড। তাহলে প্রথম সার্থক ছোট গল্প কি? হ্যাঁ, এখানে একটা উত্তর ভুল হয়েছে, এটার উত্তর হবে দেনা পাওনা। প্রথম সার্থক ছোট গল্প কি? উত্তর হচ্ছে দেনা পাওনা। বুঝছেন? আচ্ছা, এরপর আসেন আমরা একটু উপন্যাস নিয়ে আলোচনা করি। তো এখানে অনেকগুলো উপন্যাস দেওয়া আছে। এটা একটা ছন্দের মতো করে আর কি। চার চোখে চতুরঙ্গে, ঘোরা যাবে রাজর্ষির সঙ্গে, ঘরে বাইরে যোগাযোগ, দুই বোনের সহযোগ, নৌকায় বউ উঠানো শেষে, প্রজাপতি মালঞ্চ এলো করুণ বেশে। এটা একটা গল্প, আপনারা এই গল্পটা চাইলে মনে রাখতে পারেন। এখানে দেখেন অনেকগুলো দেওয়া আছে, যেমন চার মানে হচ্ছে চার অধ্যায়। দেখেন এই যে চার মানে কি? চার অধ্যায়। ওকে, তারপর কি চোখ, এই চোখ মানে কি? চোখের বালি। দেখছেন? এরপর দেখেন এই যে চতুরঙ্গ মানে কি? দেখেন চতুরঙ্গ। গোরা মানে কি? গোরা। রাজর্ষি এটা আরেকটা উপন্যাস। ঘরে বাইরে এটা আরেকটা উপন্যাস। যোগাযোগ এটা আরেকটা উপন্যাস। দুই বোন এটা আরেকটা উপন্যাস। নৌকা ডুবি, এই নৌকা মানে কি? নৌকা ডুবি এটা আরেকটা উপন্যাস। বউ মানে কি? বউ ঠাকুরানীর হাট এটা একটা উপন্যাস। এরপর দেখেন শেষে মানে কি? শেষের কবিতা। শেষের কবিতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শেষের কবিতা দেখেন, নামের সাথে কবিতা থাকলেও এটা কিন্তু উপন্যাস। শেষের কবিতা, যদিও নামের সাথে কবিতা আছে কিন্তু তবুও কি এটা উপন্যাস। এরপর দেখেন প্রজাপতি মালঞ্চ, প্রজাপতির নির্বন্ধ এটা একটা উপন্যাস। মালঞ্চ এটা একটা উপন্যাস। এই যে করুণ মানে কি? করুণা এটা একটা উপন্যাস, তবে এটা অসমাপ্ত উপন্যাস। তাহলে এইখান থেকে হোপফুলি আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে উপন্যাসগুলো। ঠিক আছে, এটা স্লাইড আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই, স্লাইডটা পড়ে নিলেই পারবেন। এবার দেখেন অনেকগুলো প্রশ্ন আসছে যে ঘরে বাইরে উপন্যাসের রচয়িতাকে পারবেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখেন নিচের কোনটি উপন্যাস? এখন বলেন। খোয়াবনামা, বলাকা, জননী, শেষের কবিতা। দেখছেন এই প্রশ্নটা দ্বারা আপনাকে কনফিউজ করার জন্য দিছে যে ভাই এটার সাথে তো কবিতা আছে, তাহলে পোলাপাইন এটা উত্তর করবে না, বলবে যে এটা তো কবিতা। এগুলো কি সাল পড়া লাগবে? খুব একটা সাল পড়তে অনেকের প্রবলেম হয়, বরাবর মতো একই কথা। যাদের সাল মনে রাখতে সমস্যা হয় তারা সাল মনে রাখার দরকার নাই। যদি সাল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে হয়তো বেশি হলে একটা মার্ক আসবে, তো এটা নিয়ে এত চিন্তা করার দরকার নাই। ভালো করে পড়লে এই এক মার্ক ছাড়াও আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। তাহলে উত্তর কি বলেন তো? উত্তর হচ্ছে শেষের কবিতা। এরপর দেখেন কোনটি রবীন্দ্রনাথের রচিত, মানে কোন উপন্যাসটি রবীন্দ্রনাথের রচিত? বিষবৃক্ষ, গণদেবতা, অরণ্যক, ঘরে বাইরে। তাহলে বুঝতে পারতেছেন এখান থেকে আমাদের কমন কি বলেন? ঘরে বাইরে। এরপর দেখেন কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ, চতুর্দশ। এইটা সলভ করেন, এইটা তো আমাদের অনেক কনফিউশন তৈরি হতে পারে। দ্রুত। স্যার খোয়াবনামা অত উপন্যাস, ওইখানে কি ছিল অপশনে? কোথায় খোয়াবনামা ছিল? হ্যাঁ, খোয়াবনামা উপন্যাস। আচ্ছা, এটা হয়তো হবে যে রবীন্দ্রনাথ, কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস, সেক্ষেত্রে এটা হইতে পারে। আচ্ছা, এটা তো মিস্টেকও থাকতে পারে, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এবার আসেন এটা কি হবে বলেন তো? এটা হচ্ছে চতুরঙ্গ। ওকে, আচ্ছা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? এবার দেখেন বলছে নয়, এখন কি হবে? শেষের কবিতা, চোখের বালি, গোরা, বিষের বাসী। বলেন তো দ্রুত, সলভ করেন। গুড। এখন এখানে বলছে কি রবীন্দ্রনাথ, এখন বিষের বাসী এটা কিন্তু রবীন্দ্রনাথের না, এটা হচ্ছে নজরুলের, তাই না? তাহলে বিষের বাসীটা হচ্ছে নজরুলের, সো এটা রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর দেখেন কোনটি রবীন্দ্রনাথের রচনা, এটা সলভ করছি আমরা। হ্যাঁ, চার অধ্যায় গেল। এবার দেখেন কে কাকে উৎসর্গ করেন, এখানে তেমন কোনো কিছুই নাই। এগুলো থেকে পরীক্ষা যায় বউ ঠাকুরানীর হাট, এটা কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে সৌদামিনী দেবীকে। এখানে ইম্পর্টেন্ট তেমন আর কিছু নাই। এইবার আসলে আমরা একটু উপন্যাসগুলো নিয়ে আলোচনা করি। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখানে স্লাইডে অনেক জিনিস আছে, এগুলো আপনারা পড়বেন, বাট যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমি আপনাদেরকে বলে রাখি। যেমন চার অধ্যায়, গোরা, এই দুটো একটু বিশেষভাবে মনে রাখবেন। চার অধ্যায় আর একটা হচ্ছে গোরা, এই দুটো হচ্ছে রাজনৈতিক উপন্যাস। এইখান থেকে এই জিনিসটা প্রশ্ন আসে, কি রাজনৈতিক উপন্যাস। তাহলে চার অধ্যায়, তারপর হচ্ছে গোরা, রাজনৈতিক উপন্যাস। এবং চার অধ্যায়টা হচ্ছে রবীন্দ্রনাথের শেষ উপন্যাস হিসেবে এটাকে ধরা হয়। এখানে অনেকগুলো বিষয়,
মূলত অসহযোগ আন্দোলনের পরবর্তীতে যেই ঘটনা, অসহযোগ আন্দোলন যখন হয়েছে তার পরবর্তী যে ঘটনা, তার পরবর্তী সমাজ ব্যবস্থা কিংবা পরিবর্তন কেমন ছিল সেটা নিয়ে লেখা হচ্ছে 4 অধ্যায়। এরপর হচ্ছে চোখের বালি উপন্যাস। এই উপন্যাসটা মূলত মনস্তাত্ত্বিক উপন্যাস ছিল। মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে যেই উপন্যাসগুলোতে মূলত মানুষের মনোগত বিশ্লেষণ করা হয়, সেগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস। এবং এই চোখের বালি উপন্যাসকে বলা হয় বাংলা সাহিত্যে প্রথম আধুনিক উপন্যাস। বুঝছেন? তো এইটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম আধুনিক উপন্যাস হিসেবে এটাকে ধরা হয়। তো এই উপন্যাসে কেন্দ্রীয় চরিত্রের ভিতরে আমরা দেখি মহেন্দ্র, সে বাহিরে থেকে পড়াশোনা করছে, ডাক্তারি পড়াশোনা করছে। তো তার বন্ধুর নাম ছিল বিহারী, তার বন্ধুর জন্য মূলত মেয়ে দেখতে যায়, এবং মেয়ে যাকে দেখতে যায় তার নাম হচ্ছে আশলতা। এই আশলতাকে দেখেই পছন্দ করে ফেলে মহেন্দ্র। মহেন্দ্র যখন আশলতাকে পছন্দ করে তখন এই আশলতাকে তার মেয়ে, তার মা, মহেন্দ্রের মা রাজলক্ষ্মী কি তাকে বিয়ে দিতে চায় না, কিন্তু একরকম মায়ের বিপক্ষে গিয়ে জোর করে মাকে বাধ্য করে আশলতাকে বিয়ে করছে। কিন্তু আশলতাকে বিয়ে করার পর মহেন্দ্র একেবারে সব দুনিয়াদারি সবকিছু ছেড়ে দিয়ে সারাক্ষণ তার বউকে নিয়ে পড়ে থাকে। তার মা এই জিনিসটা ভালো চোখে দেখতেছে না। তার মা অনেকটা রাগ নিয়ে তার বাপের বাড়িতে চলে গেল, মানে মায়ের বাপের বাড়িতে চলে গেল। সেইখানে এক বিধবা নারীর সাথে তার সাথে দেখা হয়। এই বিধবা নারীর নাম হচ্ছে বিনোদিনী। এই বিনোদিনী রাজলক্ষ্মী অর্থাৎ মহেন্দ্রের মায়ের সেবা শুশ্রূষা করে ওনাকে মন জয় করেছে, এবং মহেন্দ্রের মা কলকাতা আসার সময় এই বিনোদিনীকে নিয়ে আসে। বিনোদিনী যখন দেখলো মহেন্দ্র আর আশলতার মধ্যে এত ভালোবাসা, তখন তার খুব হিংসা হয়, এবং বিনোদিনীর সাথে একটা সময় বিহারীর কি হয়, সম্পর্ক হয়, এবং বিহারী বিনোদিনীকে বিবাহ করতে চায়। কিন্তু পরবর্তীতে এই বিনোদিনী, এই মহেন্দ্র এবং আশলতা, তাদের দুজনেরও ঘর ভাঙে। মূলত এই বিষয় নিয়ে যে বিভিন্ন প্রেক্ষাপট, সামাজিক কলহ, বৈবাহিক কলহ, সেই বিষয়গুলো নিয়ে মূলত এইটা রচনা করা হয়েছে। তো মনে রাখবেন এখানে যে বিনোদিনী যেই চরিত্র, এটি হচ্ছে বিধবা চরিত্র। পরীক্ষাতে প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথের বিধবা চরিত্র আছে কোন উপন্যাসে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা উত্তর করতে পারবেন। আচ্ছা, এইবার দেখেন এই যে এখানে অলরেডি একটা প্রশ্ন চলেও আছে যে বিধবা প্রেম নিয়ে রচিত, এই যে দেখেন 41তম বিসিএসের পরীক্ষা প্রশ্ন আসছে, বিধবা প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটা? তাহলে বলেন তো, বিধবা প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটা? বিধবা প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটা বলেন? বিধবা প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটা? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আচ্ছা, এরপর হচ্ছে চতুরঙ্গ। চতুরঙ্গ থেকে আসলে তেমন পরীক্ষাতে প্রশ্ন আসে না, এটা সামাজিক উপন্যাস, সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। গোরা এটা রাজনৈতিক উপন্যাস, এবং এইটা বৃহৎ একটা উপন্যাস, রবীন্দ্রনাথের সবচেয়ে বড় উপন্যাস, বৃহৎ উপন্যাস হিসাবে এটাকে ধরা হয়। এবং একই সাথে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস হিসাবেও ঘোড়াকে ধরা হয়। ঘোড়া হচ্ছে রবীন্দ্রনাথের কি শ্রেষ্ঠ উপন্যাস। তো আগেই বলছি এটা কিন্তু রাজনৈতিক উপন্যাস, সেটা মনে রাখবেন এখান থেকে পরীক্ষাতে। এখানে মূলত গোরাটা হচ্ছে একটা কেন্দ্রীয় চরিত্র, আর অনেকগুলো চরিত্র আছে, ললিতা, বিনয়, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপর দেখেন রাজর্ষি। রাজর্ষিটা একটু মনে রাখবেন, এটা ঐতিহাসিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস। এখন ঐতিহাসিক উপন্যাস কি? ইতিহাসের কোন ঘটনা নিয়ে যখন কোন উপন্যাস রচনা করা হয় সেটাকে বলা ঐতিহাসিক উপন্যাস। রাজনৈতিক উপন্যাস কি? রাজনীতির কোন একটা, অতীতের রাজনীতির কোন একটা প্রেক্ষাপট নিয়ে যে উপন্যাস রচনা করা হয়। সামাজিক উপন্যাস কি? সমাজের বিভিন্ন নিয়ম কানুন, শৃঙ্খলা, অনিয়ম, কুসংস্কার নিয়ে যে উপন্যাসগুলো রচনা হয়, এগুলো হচ্ছে সামাজিক উপন্যাস। তাহলে এইটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। তাহলে ইতিহাসের কোন ঘটনা এখানে স্থায়ী পেয়েছে? সেটা হচ্ছে ত্রিপুরার যে রাজ পরিবার, ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাস নিয়ে মূলত এগুলো রচনা করা হয়েছে, বুঝছেন। তাহলে ত্রিপুরার রাজ পরিবারের এইখান থেকে নিয়ে এই কাহিনীটা নিয়ে রাজর্ষি লিখছেন, এবং এই রাজর্ষি উপন্যাস অবলম্বনে পরবর্তীতে যে বিসর্জন যে নাটকটা দেয়, এই বিসর্জন নাটকটা মূলত পরবর্তীতে রচনা করা হয়, বুঝছেন। এই উপন্যাস থেকে পরবর্তীতে নাটক রচনা করা হয়। গেল স্যার, এত গভীর কোশ্চেন এলে তো আমি আপনাদেরকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন চোখের বালি, এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে একটু গভীর থেকে প্রশ্ন আসতেই পারে। শেষের কবিতা, এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে ক্যারেক্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। তো গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো আমি আপনাদেরকে কাহিনী বলে দিব। তো যেগুলোর কাহিনী খুব বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো আপনাদেরকে বলবো না, ঠিক আছে। তো গভীর থেকে প্রশ্ন আসলেও যাতে পারেন সেটাই চেষ্টা করবো। এরপর দেখেন দুই বোন। এই দুই বোনের ভিতরে যে দুইজন বোন ছিল, এই দুইজন বোনের নাম পরীক্ষা প্রশ্ন আসে। একজনের নাম হচ্ছে শর্মিলা, আরেকজনের নাম হচ্ছে উর্মিলা, আর নায়কের নাম হচ্ছে শশাঙ্ক। তাহলে দুই বোন উপন্যাসে দুই বোনের নাম কি? শর্মিলা, উর্মিলা, আর নায়কের নাম হচ্ছে শশাঙ্ক। আচ্ছা, গেল। এবার দেখেন পরীক্ষাতে প্রশ্ন আসছে, এই যে দেখেন শচীশ, দামিনী, তারপর কি শ্রীবিলাস। তাহলে দেখেন তো এইগুলো আপনি কোথায় কমন পাইছেন? দেখেন তো, এই যে দেখেন এখানে কমন পাইছেন না? দেখেন এই যে চতুরঙ্গের ভিতরে শচীশ, দামিনী এবং কি শ্রীবিলাস। তাহলে এই তিনটা চরিত্র কোন উপন্যাসের বলেন তো?
এই তিনটা চরিত্র কোন উপন্যাসের বলেন তো? দেখছেন ক্যারেক্টার গুলো থেকে যে প্রশ্ন আসে। তাহলে চতুরঙ্গ উপন্যাসে কি? শচীশ, দামিনী, শ্রীবিলাস। এরপর দেখেন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে দেখেন সবগুলাই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, যতগুলো আছে সবগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। দ্রুত সলভ করেন, এই প্রশ্নটা সলভ করেন। ঠিক আছে, বউ ঠাকুরানীটা হচ্ছে মূলত এটা যশোরের যে প্রতাপশালী যে রাজা, রাজা প্রতাপাদিত্য যে ছিল তাকে নিয়ে লেখা হয়েছে। সো ওকে, ঠিক আছে, দ্রুত। গুড, লিখেন, উত্তর করেন। তাহলে দেখেন এইটা, দেখেন উত্তর হচ্ছে কি? গোরা। ওকে, চোখের বালি কিন্তু রাজনৈতিক উপন্যাস না, এটা তো আগেই বলছি। আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে কি? গোরা। গুড। এবার দেখেন শর্মিলা, এই যে দেখেন শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের নায়িকা বলেন তো? এটা তো ইজি কোশ্চেন, বলেন তো এটা, যে শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের নায়িকা বলেন? শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের নায়িকা? শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের নায়িকা? শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের নায়িকা? উত্তর হচ্ছে দুই বোন। ওকে, আচ্ছা। এরপর দেখেন ঘরে বাইরে, এটাও কিন্তু রাজনৈতিক উপন্যাস। রাজনৈতিক উপন্যাসগুলো একটু ভালো করে মনে রাখবেন। এবং এটা হচ্ছে আমরা জানি যে ঘরে বাইরে হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম চলিত রীতিতে লেখা প্রথম উপন্যাস। তো এইটা হচ্ছে স্বদেশী আন্দোলনের মূলত পটভূমিতে এটা লেখা, স্বদেশী আন্দোলন। তো স্বদেশী আন্দোলনের পটভূমিতে এটা লেখা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা একটু পড়বেন। এরপর যোগাযোগ, তো যোগাযোগ যে উপন্যাসটা, এটা মূলত এইখানের যে বিষয়বস্তু ছিল, এখানে আমরা দেখতে পাই নায়িকার নাম ছিল কুমুদিনী, তারপর হচ্ছে বিপ্রদাস ছিল এই কুমুদিনীর ভাই, আর মধুসূদন হচ্ছে তার জামাই। তো এখানে মূলত জমিদার শ্রেণীর বিলুপ্তি, এবং জমিদাররা আস্তে আস্তে তাদের যে সম্পত্তি, তাদের যে আভিজাত্য, সেটা আস্তে আস্তে লোপ পায়। এবং এই জমিদার শ্রেণীর ভিতরে রয়েছে বিপ্রদাস, তাদের আস্তে আস্তে যশ, হ্যাঁ, ক্ষমতা আস্তে আস্তে সেগুলো কমতে থাকে। আর বণিক শ্রেণীর মধ্য থেকে এখানে মধুসূদন, বণিক মানে হচ্ছে যারা ব্যবসায়ী, তাদের খুব মানে উত্থান হচ্ছে। তো সেই সময় এই জমিদার শ্রেণী আর বণিক শ্রেণীদের মধ্যে আগের একটা ক্ল্যাশ ছিল, এবং সেই ক্ল্যাশের কারণে এই কুমুদিনী, তার ভাই বিপ্রদাস, ঠিক আছে, এবং একটা সময় গিয়ে এই কুমুদিনীর সাথে মধুসূদনের বিয়ে হয়। কিন্তু মধুসূদন ইচ্ছাকৃতভাবে কুমুদিনীকে বিয়ে করে মূলত প্রতিশোধ পরায়ণ হয়ে। এখন কুমুদিনী মূলত দুই দিকে সংকট, একদিকে ভাইয়ের বিপ্রদাসের খুব খারাপ অবস্থা, তাদের জমিদারি আস্তে আস্তে লোপ পাচ্ছে, আরেকদিকে তার জামাই মধুসূদনের খুব ভালো অবস্থা। এই জন্য মধুসূদন নানা রকম অন্যায় অবিচার এই কুমুদিনীর উপর করত। তো দুজনের সংসারে আসলে অশান্তি লেগেই থাকতো, দুজনের মনের যোগাযোগ নাই। একটা সময় দেখলো যে কুমুদিনী, ঠিক আছে, গর্ভবতী, কুমুদিনী গর্ভবতী হয়েছে, তখন সে তার ভাইয়ের বাড়িতে চলে আসে। কোনটা কোন পত্রিকাতে প্রকাশিত হয় মনে রাখবেন এগুলো একটু, যে এটা যেমন যোগাযোগ, এটা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। আচ্ছা, এখানে এই যে এটার প্রেক্ষাপটটা ইয়ে দেওয়া আছে। এবার দেখেন তো ঘরে বাইরে কার উপন্যাস? 34তম বিসিএস প্রশ্ন, তাহলে সহজ কোশ্চেন। তাহলে ঘরে বাইরে কার উপন্যাস বলেন তো? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য কি? দেখেন একটু আগে পড়াইছিলাম যে ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য কি? ব্রিটিশ ভারতের রাজনীতি, তারপর কি জমিদার প্রজার কাহিনী। তাহলে উত্তর হচ্ছে কি? প্রেম, ভালোবাসা, ইতিহাস। বলেন তো উত্তর কোনটা হবে? বলেন, এই প্রশ্নটা সলভ করেন। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য কি? রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের উপজীব্য বিষয় কি? বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের উপজীব্য বিষয় কি? তাহলে ঘরে বাইরে উপন্যাসের উপজীব্য বিষয় এখানে বুঝতে পারতেছেন, পলিটিক্যাল একটাই আছে, সেটা হচ্ছে কি? ব্রিটিশ ভারত, ব্রিটিশ ভারতের রাজনীতি। এরপর হচ্ছে বিমলা কুমুদিনী। এখন দেখেন বিমলা ও কুমুদিনী কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র? এখন এই দেখেন বিমলা কোন উপন্যাস, আমরা একটু আগে পড়ে আসছি। কুমুদিনী কোনটা? কুমুদিনী তো কনফার্ম আমরা জানি। কোনটা বলেন তো? কুমুদিনী। যোগাযোগ। তাহলে এখন দেখেন শেষ আছে কি? যোগাযোগ। আর এখানে আছে ঘরে বাইরে, এখানে আছে যোগাযোগ, চতুরঙ্গ। তাহলে উত্তর হচ্ছে কি? দেখেন এইটা। তাহলে ঘরে বাইরে এখানে চরিত্র কে ছিল? বিমলা। খেয়াল করে দেখেন চরিত্রগুলো থেকে পরীক্ষাতে কিরকম প্রশ্ন আসে। এই যে আমি যদি আপনাদেরকে যদি একটু যদি দেখাই, এই যে ঘরে বাইরে খেয়াল করে দেখেন, এই যে দেখেন বিমলা, নিখিলেশ, সন্দীপ, তাহলে এগুলো হচ্ছে ঘরে বাইরে উপন্যাসের ক্যারেক্টার। ওকে, এগুলো কিসের? ঘরে বাইরে উপন্যাসের ক্যারেক্টার।
আচ্ছা, তাহলে বুঝতে পারতেছেন যে এটা আসলে পরীক্ষার জন্য এই ক্যারেক্টারগুলো আসলে জানাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর নৌকাডুবি বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশিত হয়। এরপর হচ্ছে বউ ঠাকুরানীর হাট। তো বউ ঠাকুরানীর হাট এটা মূলত ঐতিহাসিক উপন্যাস, যেটা আমি আপনাদেরকে বলছি যে এটা রাজনৈতিক উপন্যাস না। একটু আগে একজন বলছেন এটা রাজনৈতিক উপন্যাস না, এটা হচ্ছে রাজা প্রতাপাদিত্যর জীবনী অবলম্বন করে, রাজা প্রতাপাদিত্যের জীবনী অবলম্বন করে এটা লেখা হয়েছে, এই জন্য এটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। এরপর হচ্ছে শেষের কবিতা, সর্বশেষ। তো শেষের কবিতাকে বলা হয় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কাব্যধর্মী রোমান্টিক উপন্যাস। এটা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস হিসাবে শেষের কবিতাকে বলা হয়। তো এইখানে মূলত অমিত হচ্ছে নায়ক। অমিত সে বাহিরে তার কেতকী নামে একজনের সাথে সে যখন দেশের বাইরে যখন পড়াশোনা করতে তখন তার সাথে প্রেম হয়েছে, কিন্তু অমিতের মধ্যে আমরা দেখতে পাই যে তার মধ্যে আসলে প্রেম যেটা এটা আসলে স্থায়ী হয় না। কারো প্রেমে পড়ছে, তার সাথে কয়দিন প্রেম করছে, প্রেম করার পর তাকে আর ভালো লাগে না। এরকম কেতকীর সাথে তার সাথে প্রেম হয়েছে, আর তার কাছে কেতকী আর ভালো লাগে না। অর্থাৎ অমিতের মধ্যে যে রোমান্স, এই রোমান্সটা হচ্ছে খুব ক্ষণস্থায়ী রোমান্স। তো একবার শিলংয়ে বেড়াতে এসে এই এক দুর্ঘটনায় এই লাবণ্যের সাথে তার সাথে দেখা হয়। যথারীতি সে লাবণ্যকে পছন্দ করে এবং লাবণ্যের পিছনে পিছনে ঘুরে, কিন্তু প্রথম দিকে লাবণ্য আসলে তাকে পাত্তা দিতে চায় না। তো পরবর্তীতে একটা সময় গিয়ে অমিত লাবণ্যকে বিয়ে করতে চায় এবং লাবণ্য তার সাথে আস্তে আস্তে কথা বলে। এবং এই লাবণ্যের বাবার যে ছাত্র তার নাম ছিল শোভনলাল। শোভনলাল আবার মনে মনে লাবণ্যকে পছন্দ করে, কিন্তু লাবণ্যের বাবা নিজের শিক্ষকের সামনে কখনো মুখ ফুটে এই কথা বলতে পারে না। তো অমিত যখন লাবণ্যের সাথে যখন মিশে কথাবার্তা বলে, তখন লাবণ্য আসলে বুঝতে পারে যে অমিত আমার প্রতি এখন আসলে তার যে ইমপ্রেশন, তার যে আকর্ষণ, এই আকর্ষণটা আসলে খুব বেশি দিন সাস্টেইন করবে না, এটা সে বুঝতে পারে। এবং একটা সময় গিয়ে সে অমিতকে বিয়ে করতে সে রাজি না হয়, তার সাথে বিয়ে হয় শোভনলালের সাথে। আর কেতকী এই অমিতের সন্ধানে মূলত শিলংয়ে সেই জায়গাতে চলে আসে। এটা হচ্ছে মূলত শেষের কবিতা উপন্যাসের মূল যে কথাবার্তা সেইটা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি শেষের কবিতা উপন্যাস। এটা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস হিসেবে এটাকে ধরা হয়। এবার আসেন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি বলেন? এটা সলভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বলেন। তাহলে উত্তর কি? বউ ঠাকুরানীর হাট। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি বলেন উপন্যাসের নাম? এই প্রশ্নের উত্তর সবাই এই দাগাই দিছে, আপনার কবিতা দাগাই দিছে। এখন বলেন শেষের কবিতা কি আসলে কবিতা? শেষের কবিতা কি কবিতা? না, শেষের কবিতা মূলত কিসের নাম? উপন্যাসের নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসটি কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূলত এখানে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম পাওয়া যায়। আচ্ছা, এবার দেখেন এখানে বলছে কোনটি রবীন্দ্রনাথ, মানে কোনটা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয়। এখন কাব্যগ্রন্থ নয় কোনটা বলেন তো? এখানে আপনি সবকিছু না জানলেও এটা পারবেন। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে শেষের কবিতা। ওকে, গুড, শেষের কবিতা। আচ্ছা, এরপর দেখেন মালঞ্চ, করুণা, এগুলা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে না। তো চলেন আমরা মোটামুটি এগুলো একটু ভালো করে পড়লাম। এবার আসেন আমরা একটু তার নাটকগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। তো নাটক এখানে একটা টেকনিক দেওয়া আছে, একটা ছন্দের মতো করে দেওয়া আছে যে রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকবরী মুক্ত মুকুট নিয়ে অরুণাচল অরুপর্তনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন। এটা হচ্ছে বিষয়। তো আমরা একটু দেখি, যেমন এখানে এই রাজা, এটা মূলত তার একটা নাটক। অচলায়তন, এটা তার একটা নাটক। চিরকুমার দ্বারা আমরা বুঝাচ্ছি চিরকুমার সভা, এটা তার একটা নাটক। চিরকুমার সভা, এটা রবীন্দ্রনাথের একটা নাটক। এরপর এই যে দেখেন ডেকে আছে না, এই ডেকে দিয়ে মূলত বুঝাচ্ছে ডাকঘর, ঠিক আছে। তারপর হচ্ছে রক্ত কবরী, এরপর হচ্ছে মুক্ত মানে কি? মুক্ত ধারা, মুকুট মানে মুকুট, অরুণাচল, অরুপর্তন, কালের যাত্রা। এই যে কালের যাত্রা, এটা একটা উপন্যাস, সরি এটা একটা নাটক। এরপর দেখেন এই যে বিসর্জন, এটা একটা নাটক। এরপর হচ্ছে তাসের দেশ, এটা একটা নাটক, ঠিক আছে। এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ নাটক। এখানে কোন নাটক? রবীন্দ্রনাথ ঠাকুর মোট তার 13টা নাটকে সে নিজেই অভিনয় করছেন। মানে রবীন্দ্রনাথের অভিনীত নাটকই হচ্ছে 13টা। অভিনীত নাটক কয়টা? পরীক্ষা প্রশ্ন আসলে উত্তর হচ্ছে 13টা। তো যেমন খেয়াল করে দেখেন, যেমন এই যে ফাল্গুনী, এটা পরীক্ষা প্রশ্ন আসে। এই ফাল্গুনী
এই নাটকে রবীন্দ্রনাথ অন্ধ বাউল ক্যারেক্টারে অভিনয় করছে, সেটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। সন্ন্যাসী ক্যারেক্টারে অভিনয় করছে কোনটা, এটা হচ্ছে শারদা উৎসব, যদিও এই ফাল্গুনী এটা পরীক্ষা বেশি প্রশ্ন আসে। আর বাল্মীকি প্রতিভাতে বাল্মীকি চরিত্রেই তিনি অভিনয় করেছেন, বাট এই ফাল্গুনীটা পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে ফাল্গুনী নাটকে তিনি অন্ধ বাউল হিসাবে, অন্ধ বাউল ক্যারেক্টারে তিনি কি করেছেন, অভিনয় করেছেন। এরপর এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কালের যাত্রা, এটা তিনি কাকে উৎসর্গ করেন, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি এটা উৎসর্গ করেন, খুব ইম্পর্টেন্ট। তাহলে কালের যাত্রা, এটা থেকে দেখবেন যে বিগত সালে কয়েক হাজার বার প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন, উত্তর হচ্ছে কালের যাত্রা। ওকে, এটা মনে রাখবেন, বাকিগুলো থেকে তেমন একটা প্রশ্ন আসে না। আচ্ছা, এরপর আসেন, এইটা ইম্পর্টেন্ট, যে বসন্ত, এটা আপনারা নিশ্চয়ই জানেন, 3 স্টার দিয়ে এটাকে পড়তে হবে, এটা আপনারা নিশ্চয়ই জানেন যে বসন্ত তার এই নাটকটা উৎসর্গ করেন কাকে, কাজী নজরুল ইসলামকে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটা উৎসর্গ করেন, অভিনীত বলতে কি অভিনয় করেছেন, জি অভিনীত নাটক মানে অভিনয় করেছেন। তাহলে বসন্ত কি, বসন্ত কাকে উৎসর্গ করেন, কাজী নজরুল ইসলামকে, গেল। এবার আসেন নাটক সম্পর্কে, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, আমি যদি ছোট্ট করে যদি আপনাদেরকে একটু বলি, যেমন প্রথম নাটক, এটা আমরা সবাই জানি বাল্মীকি প্রতিভা, আর রুদ্রচন্দ্র যেটা, এটা হচ্ছে প্রথম রচিত নাটক, মানে প্রথম এটা লিখেন। এরপর হচ্ছে রাজা ও রানী, তিনি এটাতে বিক্রম দেবের ভূমিকা অভিনয় করেন। বিসর্জন যেটা, এটা তার শ্রেষ্ঠ নাটক, সর্বশ্রেষ্ঠ নাটক। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক কোনটি, উত্তর হচ্ছে বিসর্জন, ঠিক আছে। আচ্ছা, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, এখানে মূলত গোবিন্দ মাণিক্য, এরপর হচ্ছে জয় সিংহ, অর্পণা, এরপর হচ্ছে রঘুপতি, এগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। গোবিন্দ মাণিক্য, জয় সিংহ, অর্পণা, এগুলো হচ্ছে আপনারা যারা বাংলায় যারা অনার্স করছেন তাদেরকে নিশ্চয়ই এই নাটকটা পড়ে আসতে হয়েছে, এই বিসর্জন নাটকটা, হ্যাঁ এইটা পড়ে আসতে হচ্ছে। হ্যাঁ, বিসর্জন মানে হচ্ছে ত্যাগ। এরপর হচ্ছে নটির পূজা, এটা মূলত বৌদ্ধ গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। তারপর হচ্ছে অচলায়তন, এরপর হচ্ছে ডাকঘর। ডাকঘর থেকে পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসে এটা একটু বুঝেন। তো ডাকঘর মূলত একটা ডাকঘর লিখে ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে এই নাটকটা চলে আসবে। কাহিনী বলতে তো অনেক সময় লাগে, কাহিনীটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ওগুলো একটু বলে দিলে হয়ে যাবে। তো এটা মূলত এই যে এইটা ছিল। তো ডাকঘর, এখানে মূলত একটা রোগা একটা ছেলে ছিল, সে সবসময় অমল নামে একটা, অমল হচ্ছে এখানে নায়ক, সে সবসময় একটা ঘরের মধ্যে বন্দী থাকতো, তাকে নিয়ে মূলত এই ডাকঘরটা লেখা হয়েছে। এরপর হচ্ছে মুক্তধারা, তারপর হচ্ছে চিত্রাঙ্গদা, এগুলো হচ্ছে তার বিখ্যাত যে নাটকগুলো ছিল। চিত্রাঙ্গদা যেটা, এটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রচিত হয়েছিল, এটা বুঝছেন। এরপর দেখেন বসন্ত, এটা নজরুলকে উৎসর্গ করে। তাসের দেশ, এটা একটা রূপক নাটক, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তাসের দেশ, ডাকঘর, রূপক নাটক। প্রাশ্চিত্য, ঠিক আছে। তারপর হচ্ছে রক্তকবরী, এই রক্তকবরীর ক্যারেক্টার গুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন রক্তকবরী, এটার ক্যারেক্টারের ভিতরে রয়েছে কি নন্দিনী, এরপর রয়েছে কি রঞ্জন, নন্দিনী, রঞ্জন, এগুলো হচ্ছে কি রক্তকবরী নাটক। এবার দেখেন রঞ্জন চরিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর করে, এই যে দেখেন 46 বিশেষ 24 প্রশ্ন আসছে, তাহলে প্রশ্নটা সলভ করেন তো। প্রচুর ইনফরমেশন, এগুলো পড়তে হবে, এটা আসলে পড়ার কোনো বিকল্প নাই। এবং আপনাদের যে এক্সামটা নিব, এই এক্সামটা দিলেই মানে তখন আরো ক্লিয়ার হবেন যে আসলে মানে বুঝতেছেন কিনা বা কতটুকু আসলে বুঝছেন, ঠিক আছে। এটা মূলত তখন আরো ক্লিয়ার হবেন। তাহলে এইবার বলেন তো রবীন্দ্রনাথ, তাহলে উত্তর হচ্ছে কি বলেন তো, রক্তকবরী। এরপর দেখেন রবীন্দ্রনাথের রূপক ধর্মী নাটক কোনটি, পরে আসছেন, উত্তর কি হবে বলেন তো, তাসের দেশ। রূপক ধর্মী নাটক, আচ্ছা রূপক ধর্মী নাটকটা কি, এটা আপনাদেরকে একটু বলি। রূপক ধর্মী নাটকটা হচ্ছে অর্থাৎ যেই নাটকে মূলত একটা বিষয়কে নিয়ে আরেকটা বিষয়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটা একটা রূপক কবিতা। যেমন এই কবিতাতে কবি মূলত তিনি বলেছেন যে তিনি এখানে নিজেকে মাঝি হিসাবে বলেছেন। রবীন্দ্রনাথ নিজে হচ্ছে কৃষক, তিনি নিজেকে কৃষক হিসাবে বলেছেন। তিনি বলেছেন আমার সোনার ধান গিয়েছে ভরে। তো সোনার ধান বলতে এখানে বোঝানো যাচ্ছে আসলে অ্যাকচুয়ালি ধান বুঝায় না, বোঝাচ্ছে তার যে গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ তার যে সাহিত্য কর্ম, সেগুলো তার নাটক উপন্যাস, সেগুলোকে তিনি বলেছেন সোনার ধান। তো এরকম রূপক নাটকে মূলত লেখক যেটা বুঝাতে চান সেটা হচ্ছে যে লেখক বলতেছে একটা জিনিস, কিন্তু তার ভাবে তার মধ্যে আরেকটা জিনিস রয়েছে, এটা হচ্ছে রূপক নাটক, ঠিক আছে। তাহলে এটার উত্তর হচ্ছে তাসের দেশ। এরপর দেখেন রবীন্দ্রনাথের কোন গ্রন্থটির নাটক চোখের বালি বলাকা, ঘরে বাইরে, ঘরে বাইরে, তাহলে উত্তর এখানে একটু এই প্রশ্নটা মিস্টেক আছে। রবীন্দ্রনাথ রচিত নাটক কোনটি নজরুলকে উৎসর্গ করে কোনটা, দেখছেন পরীক্ষাতে প্রশ্ন আসছে। তাহলে বলেন তো রবীন্দ্রনাথ রচিত কোনটা নজরুলকে উৎসর্গ করেন, বলেন। আপনাদের সবচাইতে বড় সাহিত্যিক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, মানে আপনি জবের বাজারে সবচাইতে আধুনিক যুগে যত সাহিত্যিক আছে সবচাইতে বড় সাহিত্যিক হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুর।
তাহলে এইটা একটু সলভ করেন তো, দেখেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি নজরুলকে উৎসর্গ করেন? নজরুলকে উৎসর্গ করেন। উত্তর হচ্ছে কি? বসন্ত। এটা তো ইজি প্রশ্ন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? নবান্ন, রাজা। তাহলে উত্তর কি হবে? রাজা। আচ্ছা গেল। এরপর আসেন এটা দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর কোন নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন কোনটা? এটা হচ্ছে এই যে মশারে, উত্তর হচ্ছে কালের যাত্রা। ঠিক আছে। আচ্ছা এবার আসেন, কালের যাত্রা নাটকটি কার রচনা? এটা রবীন্দ্রনাথ হবে। আচ্ছা রক্ত কবরী ও রক্তাক্ত প্রান্তরকে লিখেছেন, তাহলে রক্ত কবরী এইটা তো আচ্ছা এইটা দেখেন পারেন কিনা, একটু বাইরের কোশ্চেন, তবুও দেখি যে পারেন কিনা। স্যার একটু ব্যাখ্যা সহ ভেঙে পড়ালে ভালো হতো। আর কি ব্যাখ্যা দিব বলেন? সাহিত্যের জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো, এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। কাহিনী যেটা বলে দেওয়া, ক্যারেক্টার যেগুলো, এগুলো সব বলে দিচ্ছি, কোশ্চেন সলভ করাই দিতেছি। সাহিত্য আর ব্যাখ্যা কি করবো বলেন? তাহলে এটা কি হবে বলেন তো, দেখেন পারেন কিনা। গুড। তাহলে এইটার উত্তর পারবেন, যেহেতু আপনি এইটা জানেন যে রক্ত কবরী এইটা রবীন্দ্রনাথের। তাহলে এখানে দেখেন প্রথম অপশনে রবীন্দ্রনাথ আছে এই একটাতে, তার মানে এটার উত্তর ভুল আছে, এটার উত্তর হবে খ। তাহলে দেখেন এই যে রক্ত কবরী এটা হচ্ছে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তাইলে এই যে দেখেন রক্তাক্ত প্রান্তর, এটা কি হবে? এটা হচ্ছে মনির চৌধুরী। বুঝছেন? এটা কি হবে? এটা হচ্ছে মনির চৌধুরী। আচ্ছা গেল। হ্যাঁ এবার তার অনেক কাব্যগ্রন্থ, সবচাইতে বেশি হচ্ছে কাব্যগ্রন্থ, সবচাইতে বেশি হচ্ছে কাব্যগ্রন্থ। ওকে, তো কাব্যগ্রন্থগুলোর ভিতরে অনেকগুলো রয়েছে। কাব্যগ্রন্থগুলো অনেক, যেমন আমি কাব্যগ্রন্থ পড়ানোর জন্য একটা টেকনিক দিই, যে রবীন্দ্রনাথের অধিকাংশ কাব্যগ্রন্থ দেখবেন যে মেয়ের নাম, মেয়ের নাম। বুঝছেন? মেয়ের নাম দেখবেন, অধিকাংশ কাব্যগ্রন্থ দেখবেন যে মেয়ের নাম। যেমন দেখেন এই যে চৈতালি, কাহিনী, লিপিকা, দেখছেন? তারপর দেখেন খেয়া, কল্পনা, তারপর কি মনসী, এই যে দেখেন সবগুলো দেখেন যে মেয়ের নাম অনেকটা, তাই না? আচ্ছা বলেন, দেখেন আপনি দেখেন তো যে মিলাইতে পারেন কিনা, দেখেন মেয়ের নাম কিনা। দেখেন এই যে দেখেন মেয়ের নাম, বাকি যেগুলো রয়েছে সন্ধ্যা সঙ্গীত। দ্রুত। এই তন্ময় একটা মিনিট, আমাকে একটু সময় দিন। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা ওকে। কি জানি একজন একটা প্রশ্ন করছে, কি তাসের দেশ, তাসের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুকে, ওখানে কি ভুল হয়েছে নাকি? একটু দেখি তো। তাসের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুকে, কই ভুল হয়েছে নাকি? উত্তর কি ভুল ছিল? আচ্ছা যাই হোক, তাসের দেশ এটা মূলত ইয়ে করেন সুভাষচন্দ্র বসুকে, তাসের দেশ। হ্যাঁ আচ্ছা উত্তর ভুল আছে, ঠিক আছে দুঃখিত, উত্তর তাহলে ভুল আছে। আচ্ছা এইবার দেখেন, এইখানে দেখেন, এইখানে দেখেন, এই যে দেখেন খনিকা, দেখেন এই যে খনিকা, দেখছেন? কণিকা, গীতালি, চিত্রা, কথা, বলাকা, দেখছেন? সবগুলো দেখেন মেয়ের নাম। তো এটা একটা টেকনিক, মানে এইটা দিয়ে যে আপনার সবগুলো মিলবে এরকম না, এটা দিয়ে যে সবগুলো মিলবে এরকম না, আরো অনেকগুলো ছিল। এরপর দেখেন বনফুল, পূর্ণশ্চ, কবি কাহিনী, পুরবী, প্রান্তিক, বীতিকা, দেখছেন? এই যে দেখেন সানাই মেয়ের নাম, শ্যামলী মেয়ের নাম। এই শেষ লেখা এটা মনে রাখবেন, শেষের কবিতা উপন্যাস, আর শেষ লেখা এটা হচ্ছে কাব্যগ্রন্থ। শেষের কবিতা উপন্যাস, কিন্তু শেষ লেখা এটা হচ্ছে কাব্যগ্রন্থ। আচ্ছা এরপর দেখেন এই যে পুরবী, হ্যাঁ বীথিকা, দেখছেন? এগুলো মেয়ের নাম। অধিকাংশগুলো আপনি দেখবেন যে রবীন্দ্রনাথ একটা মেয়ের নাম, কেন জানি একটা মেয়ের নাম। সানাই, এই যে দেখেন একজন সানাইয়ের কথা বলাতে কি ইমোজি দিছে, কমন পড়ছে নাকি? হ্যাঁ তাহলে আশা করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ এটা বুঝতে পারছেন। এবার আসেন, ঠিক আছে আমরা কাব্যগ্রন্থগুলো পড়ে শেষ করে দিব, আমরা নেক্সট ক্লাসে রবীন্দ্রনাথের বাকি অংশ নিয়ে আলোচনা করব। আপনাদের জন্য মনে হচ্ছে যে ইনফরমেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি চাইলে কিন্তু আধা ঘন্টার ভিতরে ক্লাস শেষ করে দিতে পারতাম, মানে খালি ওই জিনিসগুলো দেখাই দেখাই ক্লাস শেষ করে দিতে পারতাম, বাট একটু কাহিনী টাহিনী বলাতে আপনাদের একটু হচ্ছে সময় বেশি লাগতেছে, ঠিক আছে? হ্যাঁ এই যে উপন্যাসের কাব্যগ্রন্থের ভিতর পার্থক্য কি ভাই? কাব্যগ্রন্থ থাকে কবিতা, অনেকগুলো কবিতা মিলে, যেমন বনফুল কাব্যগ্রন্থ, এখানে অনেকগুলো কবিতা আছে। আর উপন্যাস তো কোনো একটা ঘটনা নিয়ে, কোনো একটা প্রেক্ষাপট নিয়ে পুরো একটা উপন্যাস। আর কাব্যগ্রন্থ মূলত হচ্ছে কবিতা থাকে। আশা করি বুঝতে পারছেন ঘটনাটা কি। আচ্ছা এইবার আসেন রবীন্দ্রনাথের সবচেয়ে, এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন কোনটা কাকে উৎসর্গ করেছেন, তো এগুলা আর এখানে
আপনারা এগুলো পড়ে নিলেই হবে, বাকি আমি গুরুত্বপূর্ণ আলোচনাটা চলে যাই। এখানে যে আলোচনাটা করবো এটা গুরুত্বপূর্ণ। গীতাঞ্জলি, আমরা মনে করে থাকি যে গীতাঞ্জলি এইটার জন্য মূলত তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যদিও এই কথাটা আসলে পুরোপুরি সত্য না যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। খুব ভালো করে বুঝেন, রবীন্দ্রনাথ মূলত গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পাননি, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, যদি অপশনে দেওয়া থাকে যে রবীন্দ্রনাথ কোনটার জন্য নোবেল পুরস্কার পাইছেন, অপশনে গীতাঞ্জলি আছে, রাইট অ্যান্সার গীতাঞ্জলি। বাট আসলে এই কথাটা পুরোপুরি সত্য না। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত সং অফারিংস এর জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এখন আমরা অনেকেই মনে করে থাকি যে সং অফারিংস হচ্ছে গীতাঞ্জলির ইংরেজি ভার্সন, ইংরেজি অনুবাদ। এটাও আসলে পরিপূর্ণভাবে সঠিক না, কারণ সং অফারিংস এর মধ্যে মোট 103টি গান আছে। এই 103টি গানের মধ্যে 53টি হচ্ছে গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে, বাকি 50টা কিন্তু অন্যান্য গ্রন্থ থেকে। তার মানে অর্ধেকের মতো যেগুলো গীতাঞ্জলির না। সো আপনি ডিরেক্টলি গীতাঞ্জলির অনুবাদ ইংরেজি ভার্সন সং অফারিংস বলতে পারেন না। হ্যাঁ, যদি রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পেয়েছেন, উত্তর হচ্ছে সং অফারিংস, অপশনে নাই গীতাঞ্জলি। বুঝছেন? তাহলে হোপফুলি বুঝতে পারছেন। তো এই হচ্ছে মোটামুটি এটা। এবং সং অফারিংস এই গ্রন্থটার ভূমিকা কে লিখছে এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে। এটা হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। এই ডব্লিউ.বি. ইয়েটস তিনি হচ্ছে এটার লিখেছেন, ঠিক আছে। এবং গীতাঞ্জলি যে লিখেছেন এই কাব্যগ্রন্থটা, এই কাব্যগ্রন্থ লেখার সময় তিনি মূলত অনেকগুলো জায়গাতে লিখেছেন। তার ভিতরে কলকাতায় তিনি রচনা করেছেন, শিলাইদহতে তিনি রচনা করেছেন, শান্তিনিকেতন যেটা আছে এই শান্তিনিকেতনে তিনি লিখেছেন। তাহলে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পাননি, নোবেল পুরস্কার পেয়েছেন সং অফারিংস। আর সং অফারিংস হচ্ছে গীতাঞ্জলির হুবহু ইংরেজি ভার্সন, ইংরেজি অনুবাদ বলা যায় না, কারণ সং অফারিংস এর মধ্যে 103টি রয়েছেন গান রয়েছেন। এই 103টি গানের মধ্যে খেয়াল করে দেখেন, বা 103টি কবিতার মধ্যে 53টি ছিল গীতাঞ্জলির, বাকি 50টি কিন্তু গীতাঞ্জলির ছিল না। তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা? এটার মধ্যে আমাদের অনেকের মিসকনসেপশন থাকে, এটার মধ্যে আমাদের অনেকের মিসকনসেপশন থাকে। আচ্ছা, আপনাদেরকে এটা স্লাইড দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। তো আমাকে একটু বলেন তো বুঝতে পারছেন কিনা। অবশ্য কাব্যগ্রন্থ পড়াই ফেললে আর তেমন কিছু নাই, আর খালি প্রবন্ধ গ্রন্থ এইসব আছে, তেমন কিছু কিন্তু নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি গীতাঞ্জলির কনসেপ্টটা বুঝতে পারছেন। এরপর আসেন আমরা একটু দেখি কবি কাহিনী। কবি কাহিনী হচ্ছে তার প্রথম ছিল সেটা, মানে প্রথম যে কাব্যগ্রন্থ ছিল সেটা হচ্ছে কবি কাহিনী। বনফুল হচ্ছে প্রথম রচিত কাব্যগ্রন্থ এবং দ্বিতীয় প্রকাশিত, মানে দ্বিতীয় প্রকাশিত। এটা কিন্তু প্রথম কাব্যগ্রন্থ, এটা প্রথম। আর দ্বিতীয় বললে সেক্ষেত্রে এটা হচ্ছে দ্বিতীয়, কিন্তু প্রথম লিখিত বললে সেক্ষেত্রে বনফুল হচ্ছে প্রথম। এবং বনফুলের ক্ষেত্রে বনফুল, এরপর হচ্ছে আপনার কবি কাহিনী, দুটোই কিন্তু অমিত্রাক্ষর ছন্দে লেখা, ঠিক আছে, অমিত্রাক্ষর ছন্দে এটা লেখা, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন আমরা একটু দেখি যে শেষের লেখা, এটা রবীন্দ্রনাথের শেষ কাব্য মূলত এটা। এরপর হচ্ছে সঞ্চিতা, এটা রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তাহলে এটা মনে রাখবেন যে সঞ্চিতা হচ্ছে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, মনে আছে? আচ্ছা বলেন তো রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক কি? একটু আগে পড়াইছি, দেখি একটু। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক বলেন, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক কি বলেন? রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক কি? এরপর দেখেন পূর্ণশ্চ, এটি রবীন্দ্রনাথের গদ্য ছন্দে লেখা এবং প্রথম সার্থক কাব্যগ্রন্থ। তাহলে প্রথম সার্থক কাব্যগ্রন্থ কি? উত্তর হচ্ছে পূর্ণশ্চ। প্রথম সার্থক গদ্য ছন্দে রচিত প্রথম সার্থক, এটা কিন্তু গদ্য ছন্দে লেখা হয়েছে, বুঝছেন? গদ্য ছন্দে লেখা হয়েছে। অমিত্রাক্ষর কি? এটা হচ্ছে ছন্দ। অমিত্রাক্ষর ছন্দ মাইকেল মধুসূদন দত্ত বানাইছে। কবিতার যে ছন্দ থাকে না, এরকম একটা ছন্দ হচ্ছে অমিত্রাক্ষর। গুড। বিসর্জন, ঠিক আছে। বিসর্জন হচ্ছে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক। আর যদি বলে যে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি, উত্তর হচ্ছে সঞ্চয়িতা। ওকে, সঞ্চয়িতা এটা হচ্ছে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। ওকে, এরপর করিও কোমল, এরপর হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এটা আমরা বৈষ্ণব পদাবলীতে পড়েছি যে এটা ব্রজবুলি ভাষায় লিখেছেন, এটা পড়ছি না? আচ্ছা, তারপর হচ্ছে কি, এই যে চিত্রা, এই কাব্যগ্রন্থের একটা গুরুত্বপূর্ণ কবিতা, সেটা হচ্ছে 2 বিঘা জমি। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে 2 বিঘা জমি, এই কাব্যগ্রন্থ থেকে 2 বিঘা জমি, এটা চিত্রা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সোনার তরী, এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সোনার তরী, এবং সোনার তরী এই কাব্যগ্রন্থের একটা কবিতা হচ্ছে সোনার তরী কবিতা, মানে সোনার তরী কাব্যগ্রন্থের নাম, আবার সোনার তরী কবিতার নাম। আচ্ছা, এরপর হচ্ছে আপনার বলাকা। বলাকা হচ্ছে শাহজাহানপুরে, মানে শাহজাহান, বিখ্যাত যে শাহজাহান কবিতা, এবং এই কবিতার অন্তর্গত ছিলেন, এটা মুক্ত ছন্দে লেখা। খনিকা, কণিকা এগুলো আর তেমন গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এরপর দেখেন পূরবী, কবি কাহিনী, মহুয়া, খেয়া, শ্যামলী, নবজাতক খুব ইম্পর্টেন্ট, সেজতি, এইগুলো একটু নামগুলো একটু পড়ে রাখবেন, এগুলো থেকে তেমন গুরুত্বপূর্ণ কিছু আসে না। তাহলে এইবার দেখেন রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থটি কোন ছন্দে রচিত বলেন তো?
এত কিছু মনে থাকবে তো অবশ্যই থাকবে, এগুলো তো মানে মনে থাকার মতোই জিনিস, মানে কঠিন তো কিছু কোনো জিনিস না। সঞ্চিতা নজরুলের, কিন্তু সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথের। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে কি মুক্তক ছন্দ, একটু আগে পড়ে আসছি। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি, একটু আগে পড়ে আসছি, পূর্ণশ্চ। এরপর দেখেন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন কে, এবার বলেন তো, এটা বলেন, দেখেন পারেন কিনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। স্যার ছন্দ এগুলো বলতে কি বুঝায় ভাই? ছন্দ যেমন ছোটবেলায় পড়ছেন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ রুটি সিং, দেখেন এটা অনেক ঘন ঘন পড়তেছেন না? এই যে এই কবিতাটার লয় হচ্ছে ঘন ঘন, এই জন্য এটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। তো এরকম এক একটা কবিতা, যেমন আপনি অক্ষরবৃত্ত ছন্দ পড়বেন, এটা আরো স্লো। হে কবি নীরব কেন, ফাগুন জি এসেছে ধরায়, ফাগুন কি এসেছে ধরায়। তো এই যে কবিতার যে লয়, এটা হচ্ছে মূলত ছন্দ। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে WB ইয়েটস। ওকে, আচ্ছা এরপর দেখেন আমরা একটু দেখি যে রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত। এই যে একটু আগে পড়াইছি, খুবই ইম্পর্টেন্ট। সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত, এটা অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে। সোনার তরী কবিতা বিখ্যাত যে কবিতা, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, হ্যাঁ, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। তো এটা কি হবে দেখেন, এটা হচ্ছে কি মাত্রাবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ রচিত, খুবই ইম্পর্টেন্ট। মুক্তক ছন্দ কি? মুক্তক ছন্দ একটা ছন্দ। এখন আপনারা কেমনে বলি মুক্তক ছন্দ কি? মুক্তক ছন্দ এটা একটা ছন্দ, কবিতার ছন্দ, কবিতার লয়। ভানুসিংহ ঠাকুরের পদাবলী কে রচনা করেন? তাহলে উত্তর হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। পদাবলী লিখেছেন কে? মানে যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এখন প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বললে উত্তর হচ্ছে কবি কাহিনী, বাট এখানে কবি কাহিনী নাই, তার মানে দ্বিতীয় যেটা আছে সেটা বনফুল, এখানে আনসার করতে হবে, বুঝছেন? আচ্ছা, স্বামীর মৃত্যুকেও অবলম্বন করে, এটা হচ্ছে স্মরণ প্লাস হচ্ছে নৈবেদ্য, ঠিক আছে? আচ্ছা, মৃত্যুকে অবলম্বন, স্ত্রী, সরি এটা স্বামী না, এটা স্ত্রী। রবীন্দ্রনাথ তার স্ত্রীর মৃত্যুকে অবলম্বন করে তিনি দুইটা লিখেছেন, একটা হচ্ছে স্মরণ আর একটা হচ্ছে নৈবেদ্য। যদিও এটা নিয়ে বিতর্ক আছে, কেউ বলে স্মরণ, কেউ বলে নৈবেদ্য, হ্যাঁ নৈবেদ্য, সেটা বিষয় না, বাট এই দুইটাই দেখেন এখানে এই যে অপশন অনুযায়ী এ এবং সি দুইটাই রাইট অ্যান্সার। তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাক, মোটামুটি আমরা সবই পড়ে ফেলছি, মানে যেগুলো আসলে পড়ার মতো জিনিস ছিল। সো হোপফুলি বুঝতে পারছেন, আপনাদেরকে এটার পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আর আসলে তেমন কিছু নাই, আপনারা ইয়ে করলে আমি শেষ করে দিতে পারতাম, বাট আপনাদের জন্য যাতে একটু বেশি হয়ে যায়, আরো ছোট গল্প আছে, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসের যে টপিকগুলো আছে এগুলো খুব ছোট ছোট টপিক, হোপফুলি এইটা শেষ করাই, ওগুলো আপনাদেরকে শেষ করাইতে পারবো। তো আপনাদের যাতে প্রেশার না হয়, জিনিসগুলো আসলে আমি যতই পড়াই আপনাদেরকে, হয়তো আমার পড়ানোর কারণে আপনারা একটা ইনস্ট্রাকশন পাইছেন যে এটা পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ, বা প্রশ্নের প্যাটার্ন যখন দেখাচ্ছে কোন টাইপের প্রশ্ন থেকে প্রশ্ন আসতেছে, কিংবা কাহিনী যখন বলতেছি, ক্যারেক্টার যখন বলতেছি, তখন মাথাতে ক্যাচ করাটা অনেক বেশি ইজি হচ্ছে। বাট আপনাকে জিনিসগুলো মুখস্থ করতে হবে, পড়তে হবে, ঠিক আছে? তো একটু ভালো করে পড়েন, আজকে যতটুকু হয়েছে, তারপর আপনাদের নেক্সট এক্সাম হবে, এক্সামের জন্য ভালো করে পড়েন। আল্লাহ হাফিজ।